নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে বাড়ছে মুসলিমের সংখ্যা। দিল্লিতে জনসংখ্যা ও জনবিন্যাস সংক্রান্ত আলোচনা সভায় মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ, জঙ্গলে টেনে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ, রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। তদন্ত চলছে, দাবি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্তের। নিরাপত্তার স্বার্থে বন্ধ করা হয়েছিল রুফটপ রেস্তোরাঁ। পুজোর আগে মুচলেকা দিয়ে 21টি রেস্তোরাঁ খোলা হয়। বাকিগুলির অবস্থা খতিয়ে দেখতেই সারপ্রাইজ ভিজিট কলকাতা পুরসভা। টোটোরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল সরকার, দেওয়া হবে অস্থায়ী নম্বর প্লেটও। 30 নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো নয়, ঘোষণা পরিবহন মন্ত্রীর। কালীপুজোর প্রস্তুতি নিয়ে বারাসাতে রবীন্দ্র ভবনে হল জেলা পুলিশের বৈঠক। এলাকার ট্রাফিক সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশিকা পুলিশের তরফে। সোনালী ফর্ম অব্যাহত শুভমান গিলে, 44 রানে জুরাল আউট হতেই 518 রানে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। গিল অপরাজিত থাকেন 129 রানে। দিওয়ালিতে দিল্লি এবং সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনাল এলাকায় পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়ার আর্জি সুপ্রিম কোর্টে। এনসিআর এর তরফে সলিসিটর জেনারেল এই আবেদন করেছে আদালতে। দিওয়ালিতে দিল্লি ও সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনাল এলাকায় পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়ার আর্জি সুপ্রিম কোর্টে। এনসিআর এর তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা শুক্রবার এই আবেদন করেন শীর্ষ আদালতের কাছে। দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চের কাছে সলিসিটর জেনারেল জানান, দিওয়ালির রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত অন্তত পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া যেতে পারে। তিনি আরও বেঞ্চকে বলেন, আমরা একটা পরামর্শ দিতে পারি যে দিওয়ালিতে বাজি পোড়ানো নিয়ে এনসিআর একটি ভারসাম্য বজায়কারী পরামর্শ দিচ্ছে, যাতে রাতে অন্তত 2 ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি দেওয়া যেতেই পারে। কিছু শর্ত আরোপ করে এই অনুমতি দেওয়ার প্রার্থনা করা হয়। তার মধ্যে প্রথমটি হল ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের অনুমোদিত পরিবেশ বান্ধব বাজি তৈরি, বিক্রি ও পোড়াতে হবে। শর্তের দ্বিতীয়টি হল দিল্লি সরকার, এনসিআর কর্তৃপক্ষ এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশনকে দায়িত্ব নিতে হবে, যাতে কোনো আপত্তিকর বাজি উৎপাদন, বিক্রি অথবা পোড়ানো না হয়। মেহতা বলেন, বাচ্চাদের অন্তত 2 দিন বাজি পুড়িয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে দেওয়া যেতে পারে। মেহতা আরও বলেন, চেন পটকা জাতীয় লরি চেন ফাটানো না হয় সেই ব্যাপারে সতর্ক থাকাও জরুরি। বাজি বিক্রি করতে হবে একমাত্র লাইসেন্সধারী ব্যবসায়ীদের, যারা শুধুমাত্র অনুমোদিত বাজি বিক্রি করতে পারবেন। ই কমার্স ওয়েবসাইটে বাজি বিক্রি করা চলবে না। এই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানও অনলাইন সেল করবে না। তিনি আরও জানান, ইংরেজি নববর্ষ বরণের রাতে কেবলমাত্র রাত 11:55 থেকে 12:30 পর্যন্ত বাজি পোড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। গুরু পরবের দিন সকাল 4টে থেকে 5টা এবং রাত 9টা থেকে 10টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হোক। আরও অন্যান্য অনুষ্ঠানগুলিতে পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দিতে পারে সুপ্রিম কোর্ট, যদিও সুপ্রিম কোর্ট এই দিন রায়দান স্থগিত রেখেছে। হাই নিউজ নেটওয়ার্ক। দীঘাগামী জাতীয় সড়কে ভেঙে পড়ল ব্রিজ, অবরুদ্ধ জাতীয় সড়ক, তীব্র যানজট রাস্তায়। সপ্তাহান্তে ছুটির দিন হওয়ায় বেশিরভাগ পর্যটকরাই যাচ্ছিলেন দীঘার উদ্দেশ্যে, আর তার আগেই এমন ঘটনা ঘটায় আটকে পড়েছে গাড়ি। অবরুদ্ধ দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়ক। শনিবার দুপুর 1টা নাগাদ মরিশদা থানা সংলগ্ন এলাকায় হঠাৎ করেই ভেঙে পড়ে একটি সেতু। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দীঘাগামী পর্যটকেরা। সেতু ভেঙে পড়ায় রাস্তার দুদিকে আটকে পড়ে একাধিক বাস ও লরি। দীর্ঘ যানজট সৃষ্টি হয় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মরিশদা থানার পুলিশ, যান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি সামাল দেওয়ারও চেষ্টা করেন তারা। শনিবার হওয়ায় দীঘার পথে পর্যটকদের গাড়ির ঢল, সেই সমস্ত গাড়ি আটকে পড়ে পথেই। প্রশাসনের দাবি, অতি বৃষ্টির দরুন ওই জাতীয় সড়কে থাকা সেতুটিতে ফাটল দেখা যায়।
মেরামতি করার সময় তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয় মানুষজনরা জানান, শুক্রবার রাত থেকেই ফাটল দেখা দিয়েছিল ওই সেতুতে। রাতে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে ছুটে যান। এরপর শনিবার সকাল থেকে যে অংশে ফাটল দেখা গিয়েছিল সেই অংশটি রেলিং গার্ড দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। মেরামতের কাজ শুরু হয়। ফাটলের অংশটি বাদ দিয়ে বাকি অংশ দিয়ে গাড়ি চলাচল করছিল, কিন্তু মেরামতির সময় হঠাৎই গোটা সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় গাড়ি যদি ওই সেতুর ওপর থাকত, তা নিচে পড়ে যেত। বড় বিপদের হাত থেকে রক্ষা পায় গাড়ি চালকরা। ফলে দীঘা থেকে নন্দকুমারের দিকে যাওয়ার জাতীয় সড়কের দুপাশের সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয়। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের দাবি, যেহেতু শনিবার ওই দুর্ঘটনা ঘটেছে, পুজোর মরশুমে রবিবার অনেকেই যাচ্ছিলেন দীঘার উদ্দেশ্যে। আপ্রাণ চেষ্টা হচ্ছে যত দ্রুত সম্ভব ট্রাফিক চলাচলের উপযুক্ত করে ওই ব্রিজের মেরামতির কাজ সম্পন্ন করা। তবে সন্ধে পর্যন্ত ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে দীঘামুখী যান চলাচল আপাতত বন্ধই থাকছে। ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে বাড়ছে মুসলিমের সংখ্যা। দিল্লিতে জনসংখ্যা এবং জনবিন্যাস সংক্রান্ত এক আলোচনা সভায় এমনই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতে হিন্দুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। অন্যদিকে লক্ষণীয় বৃদ্ধি ঘটেছে মুসলিমদের। পাকিস্তান ও বাংলাদেশের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সেখানে হিন্দুরা সংখ্যায় অতি নগণ্য। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ জন্মহার নয়। পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ফলে মুসলিমদের জনসংখ্যা ভারতে উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। দিল্লিতে জনসংখ্যা ও জনবিন্যাস সংক্রান্ত এক আলোচনা সভায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তিনি জোর দিয়ে বলেন, যতদিন না দেশের প্রত্যেকটি নাগরিক, বিশেষ করে যুব সমাজ এই বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করবে এবং এ থেকে উদ্ভূত সমস্যাগুলি সম্পর্কে সচেতন হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশ, সংস্কৃতি, ভাষা এবং স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করতে পারব না। তিনি আরও বলেন, এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি উল্লেখ করেন, 1951, 1971, 1991 এবং 2011 সালে ভারতে জনগণনার ধর্মভিত্তিক তথ্য সংগ্রহ করা হয়েছে। 1951 সালে যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তার দল বিজেপি ছিল না। তার কথায়, যদি দেশভাগ না হতো তাহলে হয়তো ধর্মের ভিত্তিতে জনগণনার দরকার হতো না। কিন্তু যেহেতু দেশভাগ ধর্মের ভিত্তিতে হয়েছিল, আর সেই কারণেই তৎকালীন শাসক দলের নেতারা 1951 সালে জনগণনায় ধর্মের উল্লেখকে যথোপযুক্ত মনে করেছিলেন। তিনি জানান, 1951 সালে হিন্দুর সংখ্যা ছিল 84%, মুসলিমদের 9.8%। 2011 সালে হিন্দুর সংখ্যা কমে দাঁড়ায় 79%, আর মুসলিমদের সংখ্যা বেড়ে দাঁড়ায় 14.2%। এই পরিসংখ্যানকে উল্লেখ করে পরিবর্তন বলে চিহ্নিত করে শাহ বলেন, এটা অনুপ্রবেশের কারণে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ভারতে মুসলিম জনসংখ্যা 24.6% হারে বেড়েছে, আর হিন্দুর জনসংখ্যা 4.5% হারে কমেছে। এটি শুধুমাত্র প্রযোজন হারের কারণে নয়, বরং অবৈধ অনুপ্রবেশের ফলে হয়েছে। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশ থেকে বড় আকারে অনুপ্রবেশ হয়েছে, যার ফলে এই পরিবর্তন দেখা গিয়েছে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, পাকিস্তানে 1951 সালে হিন্দু জনসংখ্যা ছিল 13%, যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র 1.73%। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল 22%, যা এখন 7.9% নেমে এসেছে। আফগানিস্তানে হিন্দু ও শিখ মিলিয়ে ছিল 2.2 লক্ষ, যা এখন মাত্র 150 জনে নেমে এসেছে। তিনি জানান, এই হ্রাস ধর্মান্তরের কারণে নয়, বরং তারা ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, যারা ভারতের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করতে চায়, তাদের জন্য সাংবিধানিক অধিকার অনুযায়ী ভারতে আসার অধিকার রয়েছে। কিন্তু যারা শুধুমাত্র আর্থিক বা অন্য কোনো কারণে অবৈধভাবে প্রবেশ করে, তারা অনুপ্রবেশকারী। নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কেও আলোচনায় মুখ খুলেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই আইন কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়,
বরং নির্যাতিতদের নাগরিকত্ব দেওয়ার জন্য করা হয়েছে। তার কথায় 1951 থেকে 2014 সাল পর্যন্ত যে সমস্ত ঐতিহাসিক ভুল হয়েছে সেগুলি সংশোধন করা হয়েছে মোদী সরকারের মাধ্যমে। তার কথায় যারা ভারতীয় ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন কিন্তু নাগরিকত্ব পাননি তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন প্রণীত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে রাম মন্দির নির্মাণ কাজের সমাপ্তি ঘোষণা করবেন তিনি। জানা যাচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী 25শে নভেম্বর অযোধ্যার মূল মন্দিরের উপর ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী। ফের অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে রাম মন্দির নির্মাণ কাজের সমাপ্তি ঘোষণা করবেন তিনি। জানা গিয়েছে শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী 25শে নভেম্বর অযোধ্যার মূল মন্দিরের ওপরে ধ্বজা ওড়াবেন মোদী। এই অনুষ্ঠানের মাধ্যমে রাম মন্দির নির্মাণের সমাপ্তির ঘোষণা হবে। মন্দির নির্মাণের কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী 25শে নভেম্বর তারিখের বিষয়ে সম্মতি দিয়েছেন। নির্মাণ কাজের সমাপ্তির অনুষ্ঠানে মোদীর অংশগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। মিশ্র বলেন, প্রধানমন্ত্রীর ধ্বজা উত্তোলনের মাধ্যমে বোঝা যাবে মন্দির এবং এর পাশাপাশি অন্যান্য কাঠামোর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে এবং ভক্তরা এখানে আসতে পারবেন। 2022 সালে রাম মন্দির নির্মাণের পর প্রথম পর্ব শেষ হয়। সেই বছর মন্দিরের এলাকা চত্বর নির্মাণ সম্পূর্ণ হয়। এরপরে 2024 সালে মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়। মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় তলার বিভিন্ন ভাষায় রামায়ণের গল্পও ধরে রাখা হয়েছে। মিশ্র জানিয়েছেন, মূল মন্দিরের আশেপাশে মোট 14টি ছোট মন্দির তৈরি করা হয়েছে। এই সব মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়েছে। দ্রুত এই মন্দির প্রাঙ্গণ দর্শকের জন্য খুলে দেওয়া হবে। উপাসনার জন্য খুলে যাওয়ার পর থেকে অযোধ্যার রাম মন্দিরে প্রায় 7 কোটি দর্শনার্থীর সমাগম হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদের আজ পৌঁছল পাকিস্তানে। সে দেশের ইসলামী রাজনৈতিক দল তেহরিক-ই-লাইবার পাকিস্তানের কয়েক লাখ সমর্থক শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির রাস্তায় নেমেছেন। গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ পৌঁছল পাকিস্তানে। সে দেশের ইসলামিক রাজনৈতিক দল তেহরিক-ই-লাইবার পাকিস্তানের কয়েক লাখ সমর্থক ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির রাস্তায় নামলেন। শুধু তাই নয়, শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধেও অভিযোগ আঙুল তুলছে টিএলপি। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাতের পুতুল হয়ে গিয়েছে পাকিস্তান সরকার এবং পাক সেনাপ্রধান আসিম মুনির। শুক্রবার সকাল থেকে রাজধানী ইসলামাবাদ এবং পাকিস্তানে আরও এক শহর রাওয়ালপিন্ডির রাস্তায় কয়েক লাখ টিএলপি সমর্থক প্রতিবাদে মিছিলে নামায় পুরো রাস্তা বন্ধ হয়ে যায় দুই শহরের। ইসলামাবাদে কয়েক হাজার সমর্থক মার্কিন দূতাবাসে ঘেরাওয়ের চেষ্টাও করে। বিশাল পুলিশ এবং নিরাপত্তা বাহিনী দূতাবাস ঘিরে রেখেছিল। টিএলপির সমর্থকেরা দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করতেই শুরু হয় সংঘর্ষ। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন বলছে, দুই শহরের নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ফৈজাবাদ থেকে আরও একটি ইসলামিক দল আকসা মিলিয়ন মার্চ মার্কিন দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করতে পারে। এই খবর পাওয়ার পরেই ইসলামাবাদের মূল এবং গুরুত্বপূর্ণ সড়কগুলি বন্ধ করে দেয় প্রশাসন। পাক সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, লাহোরের টিএলপি সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। সেই সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়, আর সেই সংঘর্ষে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত অনেক। তবে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোর এই বিক্ষোভে মিছিলের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বেশ কয়েকজন টিএলপি নেতা সহ মোট 280 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। দেশের অন্য প্রান্তেও বিক্ষোভের আঁচ ছড়াচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের 2 শহরে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টিএলপি হল তেহরিক-ই-লাইবার ইয়া রসুল আল্লাহর রাজনৈতিক শাখা। প্যালেস্তাইনের পাশে দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সবর হয়েছে তারা। শুধু তাই নয়,
পাক সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে টিএলপি। তারপরই তারা মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক দেয়। সেই ডাকে সাড়া দিয়ে শুক্রবার কয়েক লক্ষ টিএলপি সমর্থক ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরের রাস্তায় নামে। হাই নিউজ নেটওয়ার্ক। চীনের সমস্ত পণ্যের উপর আচমকাই 100% শুল্ক আরোপ করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি একথা ঘোষণা করেছেন। চীনের ওপর সমস্ত পণ্যের ওপর আচমকা 100% শুল্ক আরোপ করে দিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সমাজ মাধ্যমে তিনি এই কথা ঘোষণা করেছেন। চলতি মাসের শেষের দিকে কোরিয়ার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কথা ছিল। সেই বৈঠক বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ট্রাম্পের ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে শুল্ক নিয়ে একাধিকবার সংঘাত হয়েছে। সাময়িকভাবে শুল্ক যুদ্ধে বিরতি চলছিল। বর্তমানে চীনের উপরে মার্কিন শুল্কের পরিমাণ 30%। আবার মার্কিন পণ্যের উপর চীন নেয় 10% শুল্ক। ট্রাম্পের শনিবারের ঘোষণার পর চীনা পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়াচ্ছে 130%। ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে যা শুল্ক রয়েছে তার উপর অতিরিক্ত হিসেবে 100% শুল্ক আরোপিত হবে। চীনের বিরুদ্ধে সারা বিশ্বের বাণিজ্যে রফতানি নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছে ট্রাম্প। অভিযোগ, বাণিজ্যিক সঙ্গী সকল দেশকে জিনপিং রফতানি নিয়ন্ত্রণের চিঠি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, বিরল খনিজের রফতানি নিয়ন্ত্রণ করতে চলেছে বেজিং। এতেই চটেছেন ট্রাম্প। বিরল খনিজের ভাণ্ডারে চীন যথেষ্ট সমৃদ্ধ। সারা পৃথিবীতে এই খনিজের চাহিদা প্রচুর। স্মার্টফোন থেকে বৈদ্যুতিক গাড়ি, যন্ত্রপাতি, সামরিক সরঞ্জাম, বিবিধ ক্ষেত্রে বিরল খনিজ প্রয়োজন। তার রফতানিতে হ্রাস টানায় ক্ষুব্ধ ট্রাম্প। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, চীন বাণিজ্যর ক্ষেত্রে একটা অস্বাভাবিক আগ্রাসী নীতি নিয়েছে। সারা বিশ্বে ওরা চিঠি পাঠিয়ে জানিয়েছে 1 নভেম্বর থেকে বড় মাপের রফতানি নিয়ন্ত্রণ করা হবে। ওরা যা যা পণ্য তৈরি করে প্রায় সবেতেই রফতানি নিয়ন্ত্রণে নীতি প্রযুক্ত হচ্ছে। এতে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে, কোনো ব্যতিক্রম নেই। আন্তর্জাতিক বাণিজ্যে এই ধরনের কথা আগে কখনো শোনা যায়নি। চীনের এই পদক্ষেপ পাল্টা হিসেবে আমেরিকা তাদের পণ্যের ওপর 100% অতিরিক্ত শুল্ক আরোপ করতে চলেছে, জানিয়েছেন ট্রাম্প। নতুন শুল্ক কার্যকর হবে 1 নভেম্বর থেকে। ট্রাম্প এই কথা জানিয়েছে তার এই পদক্ষেপের পর চীন যদি পাল্টা আবার কোনো পদক্ষেপ গ্রহণ করে তবে শুল্ক 1 নভেম্বরের আগে কার্যকর হয়ে যেতে পারে। এই বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে। এছাড়া সমস্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর 1 নভেম্বর থেকে আমেরিকার রফতানি নিয়ন্ত্রণ নীতি আরোপ করবে ঘোষণা করেছে ট্রাম্প। সবশেষে তিনি লিখেছেন, আমি ভাবতেই পারছি না চীন এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু ওরা এটা করেছে এবং বাকিটা ইতিহাস। দ্বিতীয়বার আমেরিকার কুর্সিতে বসার পর বাণিজ্যিক শুল্ককেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন ট্রাম্প। বিভিন্ন দেশের ওপরে পারস্পরিক শুল্ক আরোপ করেছেন। দাবি, এর ফলে বিশ্ব বাণিজ্যে চালকের আসনে রয়েছে আমেরিকা। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের পণ্যেও চড়া শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। বর্তমানে 50% হারে শুল্ক নেওয়া হয় ভারতীয় পণ্য থেকে। এতদিন এটাই ছিল আমেরিকার আরোপিত সর্বোচ্চ শুল্ক, যা কেবল ভারত এবং ব্রাজিলের ওপর প্রযোজ্য ছিল। এবার চীনের ওপর মার্কিন শুল্কের পরিমাণ এক লাফে হয়ে গেল 130%। হাই নিউজ নেটওয়ার্ক। অভিনেত্রীরাও সময় বেঁধে কাজ করবে। 8 ঘন্টা শুটিংয়ের শর্ত দিয়ে 2টি ছবি থেকে বাদ পড়তে হয়েছিল বলি অভিনেত্রী দীপিকাকে। তবে সে প্রসঙ্গে সেভাবে মুখ খোলেননি অভিনেত্রী। এবার বলিউডে দ্বিচারিতা নিয়ে সপাটে জবাব দিলেন দীপিকা পাদুকোন। মাতৃত্বের কারণে 8 ঘন্টা শুটিংয়ের শর্ত দিয়ে বাদ পড়েছেন স্পিরিট এবং কল্কি 2898 এডি ছবি থেকে। এরপর থেকেই দীপিকা পাদুকোনকে নিয়ে জল্পনার অন্ত নেই। অনেকেই নায়িকার এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছেন প্রত্যক্ষভাবে, অনেকেই আবার অপেশাদার তকমা দিয়েছেন। কিন্তু দীপিকা এই নিয়ে সেভাবে কখনোই মুখ খোলেনি। এবার তা নিয়ে সপাটে জবাব দিলেন দুয়া জননী দীপিকা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারী অভিনেত্রী বলেন, একজন নারীর ক্ষেত্রে এমন তকমা দেওয়া ও তাকে নিয়ে নানা কটাক্ষ করা খুব সহজ, কিন্তু যত কটাক্ষই করা হোক না কেন আমি আমার সিদ্ধান্ত থেকে নড়ব না।
আমি 8 ঘন্টাই শুটিং করব, তাতে যে যা পারে বলুক। আসলে এটা বলিউডের দ্বিচারিতা এবং সেই মানসিকতা এখন আরো অনেক বেশি প্রকাশ পাচ্ছে, কারণ এমন অনেক অভিনেতা রয়েছেন যারা কখনোই 8 ঘন্টার বেশি কাজ করেন না, এমনকি তারা সপ্তাহান্তে শুটিং ফ্লোরেও যান না, কিন্তু তা নিয়ে কেউ কখনো মুখ খোলেন না, সেগুলো নিয়ে কখনো আলোচনা হয় না, আর এত কটাক্ষও কেউ করে না। দীপিকা আরো বলেন, আমাদের সবথেকে বড় সমস্যা হলো যে ভারতীয় চলচ্চিত্র জগৎকে ইন্ডাস্ট্রি বলা হলেও তা এখনো অসংগঠিত। আমরা একে ইন্ডাস্ট্রি বলি ঠিকই, কিন্তু সেটা আমাদের কাজে কখনোই প্রমাণ করতে পারিনি। আমি এই নিয়ে এর আগে কখনোই সেভাবে মুখ খুলিনি, কারণ আমি মানুষটাই এরকম। আমি নিজের লড়াই নিজে মুখ বন্ধ করে লড়তেই পছন্দ করি। বড় দুটি ছবি থেকে বাদ পড়ার পরেও দীপিকা যে নিজের সিদ্ধান্তে অবিচল থাকবেন তা বলাই বাহুল্য, তা তার কথাতেই পরিষ্কার। শুধু তাই নয়, আগামীতে শাহরুখ খানের কিং ছবিতেই দীপিকাকে অভিনয় করতে দেখা যাবে, সঙ্গে থাকবেন সেই ছবিতেই সুহানা খান। অন্যদিকে অ্যাটলিট ছবিতে তাকে দেখা যাবে আল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করতে। হাই নিউজ নেটওয়ার্ক। সোনালী ফর্ম অব্যাহত শুভমান গিলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারে 10ম টেস্ট সেঞ্চুরিটা তুলে নিলেন তিনি। গিল যখন সেঞ্চুরি করেন তখন ভারতের রান ছিল 4 উইকেট হারিয়ে 885। তারপর দ্রুতই রান তুলে 500 পার করে দেয় গিল এবং ধ্রুব জুরেলের জুটি। শেষ পর্যন্ত 44 রানে জুরেল আউট হতেই 518 রানে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। গিল অপরাজিত থাকেন 129 রানে। সোনালী ফর্ম অব্যাহত শুভমান গিলের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের 10ম টেস্ট সেঞ্চুরিটাও তুলে নিলেন তিনি। ভারতীয় ক্রিকেটারের ভবিষ্যৎ যে সুরক্ষিত তা গিলের ব্যাটেই স্পষ্ট। দিল্লিতে অধিনায়কের ব্যাটে ভর করে বড় রানে থামল টিম ইন্ডিয়া। গিল যখন সেঞ্চুরি করেন তখন ভারতের রান ছিল 4 উইকেটে হারিয়ে 485। তারপর দ্রুত রান করে 500 পার করে দেয় গিল ও ধ্রুব জুরেলের জুটি। শেষ পর্যন্ত 444 রানে ধ্রুব আউট হতেই 518 রান ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। গিল অপরাজিত থাকে 129 রানে। ভারতীয় ক্রিকেটে মহানায়কের আসন কখনো শূন্য থাকবে না। অধিনায়ক খচিত ইনিংস খেলে সেটা প্রমাণ করে দিলেন গিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যে জনতারা টেস্টের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন তারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন ভারত অধিনায়কের ইনিংস। দু একটা ব্যানারও চোখে পড়ল, গিলের জন্যই নাকি তারা উপস্থিত। একসময় সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি নিয়েও এরকম উন্মাদনা চোখে পড়ত। গিল সেই জায়গায় পৌঁছতে পারবে কিনা সেটা সময় বলবে, কিন্তু তিনি প্রত্যাশা বাড়িয়ে রাখছেন। অধিনায়ক হিসেবে এটি তার 7ম টেস্ট। খেলেছেন মাত্র 12টি ইনিংস, তার মধ্যে 5টিতে সেঞ্চুরি করল গিল। ইনিংসের নিরিখে তৃতীয় দ্রুততম হিসেবে 5টি সেঞ্চুরি করলেন গিল। এর আগে অ্যালিস্টার কুক 9টি ইনিংস খেলেছে ও সুনীল গাভাস্কার 10টি ইনিংসে এই রেকর্ড করেছিল। এছাড়াও বিরাট কোহলি 2017 ও 2018 মৌসুমে একটি ক্যালেন্ডারের বর্ষে 5টি করে সেঞ্চুরি করেছিলেন। গিল তাকে স্পর্শ করে ফেললেন। অন্যদিকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকেও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরি গিলেরই। তার 10টি সেঞ্চুরির পর আছেন রোহিত 9, যশস্বী জয়সওয়াল 7, ঋষভ পান্ত 6 ও কেএল রাহুল 6। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম দিনের শেষে ভারতের রান ছিল 2 উইকেটে হারিয়ে 318 রান। রাহুল করেন 38 রান। সাই সুদর্শন ফিরে যান 87 রানে। গিলের সঙ্গে ভুল বুঝাবুঝিতে যশস্বী আউট হন 175 রানে। ডাবল সেঞ্চুরি হাতছাড়া হয় ভারতীয় ওপেনারের। নীতিশ কুমার রেড্ডি 43 রানে আউট হন, কিন্তু গিলের কৃতিত্ব চোখে পড়ার মতো ছিল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।